যখন আমি প্রথমবার এ বাড়িতে পা রেখেছিলাম, তখন বাড়ির দারোয়ান আমাকে ইশারায় কি যেন একটা বলতে চেয়েছিল। বাড়িওয়ালার ধমকে পরে আর বলেনি, তবে আমি বুঝতে পেরে গিয়েছিলাম ওরা আমার থেকে কিছু একটা আড়াল করছে। কিন্তু কি আড়াল করছে ওরা? কানাডায় পড়াশোনা শেষ করেছি কিছুদিন হলো। আপন বলতে পৃথিবীতে কেউ নেই আমার। মা ছিলেন। বছর 10 আগে মাকে নিয়ে পাড়ি জমিয়েছিলাম কানাডায়। তিনি গত বছর হার্টের অসুখে পরলোক গমন করেছেন। এরপর তাকে কানাডার মাটিতেই শরপত করা হয়েছে। দেশে আমাদের জমিজমা বিশেষ নেই। যা ছিল তা অনেক আগেই বিক্রি করা হয়ে গিয়েছে। বাকি ছিল মায়ের ক্যাবিনের জমিটা। সেটা স্মৃতি হিসাবেই রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু গেল বছর একদল লোকের নজর পড়েছে সেই জমিতে, যার ফলে সব ছেড়ে মার শেষ স্মৃতি আঁকড়ে ধরার জন্য কানাডা ছেড়ে দেশে এসেছি। গত 10 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট আর আগের মতো নেই। আগের পতিত জমিগুলোতে এখন মজবুত গাঁথুনি দিয়ে বড় বড় দালান তোলা হয়েছে। বাড়িঘরগুলো আগের মতো আর নেই। আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িটাও যাবার আগে বিক্রি করে দিয়েছিলাম। তবে দেশে ফিরেই সেই পুরনো বাড়িটার কথা মনে পড়ল। বাড়িটার নাম ছিল আনোয়ারা মঞ্জিল। আমার মায়ের নাম আনোয়ারা, তার নামেই বাড়িটার নামকরণ করা হয়েছিল। কিন্তু এখন দেখছি পুরো বাড়িটাই বদলে গেছে। আগের সেই দোতলা বাড়িটা এখন 4 তলা পর্যন্ত উঠে গেছে। একসময় দেয়ালের রং ময়লা হয়ে গিয়েছিল, এখন বাড়িটা বেশ চকচক করছে। বাড়ির গেটের ঠিক পাশের দেওয়ালে বড় মার্বেল পাথরে খোদাই করে লেখা, অমিশা ভিলা, বাসা নম্বর 3, টিলাগড়, সিলেট। খবর নিয়ে জানতে পারলাম বাসার মালিক এ বাড়িতে থাকেন না, এবং আরও জানতে পারলাম যে উপযুক্ত ভাড়াটিয়া পেলে বাসাটা ভাড়া দেওয়া হবে। ভাবলাম দেশে যখন এসেইছি তখন অন্য কোথাও কেন, নিজের পুরনো বাড়িটায় থাকা যাক। বাসার মালকিন একজন ভদ্রমহিলা, তার নাম রেবা বেগম। তিনিই আমাকে জানালেন আমরা যার কাছে বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম সেই ভদ্রলোক এই ভদ্রমহিলার কাছে বিক্রি করে দূরে কোথাও চলে গেছেন। আমি এ বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকবো শুনেই ভদ্রমহিলা ভুরু কুঁচকে গেল। তিনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। তার মুখে যে আতঙ্কের ছাপ এসেছিল সেটা আড়াল করে মুচকি হেসে বললেন, বেশ তো, যতদিন ইচ্ছে থাকুন, সময় মতো ভাড়াটা মিটিয়ে দিলেই হয়। তবে তার হাসির আড়ালে যে রহস্য লুকিয়েছিল তা আমার দৃষ্টি এড়ায়নি। মুখোমুখি বসে চা খেলাম আমরা। এর ফাঁকে কিছু আলাপও হলো। পুরোটা সময় কেন জানি বারবার মনে হচ্ছিল রেবা বেগম নামের এই ভদ্রমহিলা কিছু একটা আড়াল করতে চাইছেন, তবে তিনি সহজে ধরা দিতে চাইছেন না। ভদ্রমহিলা আমাকে আমিশা ভিলার সামনে নিয়ে গেলেন। গেটে তালা ঝুলানো ছিল। বাইরে পাহারারত দারোয়ান, প্রায় 45-50 বছর বয়সের শ্যামলা বেঁটে মতো ভদ্রমহিলা 60 বৃদ্ধ দারোয়ানকে বেশ কড়া গলায় নির্দেশ দিলেন, রুমেন মিয়া, গেট খুলে দাও। উনি কানাডা থেকে এসেছেন, আজ থেকে এ বাড়িতেই থাকবেন। ভদ্রমহিলার কথা শুনে দারোয়ান রুমন মিয়ার মুখ শুকিয়ে গেল। তিনি মুখ বেজার করে গেটের তালা খুললেন। তবে আমি যখন বাড়ির ভেতর যাচ্ছিলাম ঠিক তখনই দারোয়ান আমাকে ইশারায় কি যেন একটা বলতে চেয়েছিলেন। ব্যাপারটা বাড়ির মালকিন অর্থাৎ ভদ্রমহিলা রেবা বেগম টের পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? সরে দাঁড়াও, যাও বাইরে থেকে ঘুরে এসো। কিন্তু ব্যাপারটা ঠিক ভালো ঠেকল না। এ বাড়িতে থাকতে চাওয়ার কথা শুনে বাড়ির ভদ্রমহিলা আঁতকে ওঠা কিংবা দারোয়ান আমাকে আড়ালে আবডালে ইশারা করা সবকিছু যেন কেমন গোলমেলে লাগছিল। তবে আমি তখনও অতটা গুরুত্ব দেইনি। যখন দেশে ছিলাম তখন এক চাওয়ালাকে চিনতাম।
তার হাতের চায়ের স্বাদ নিয়ে এলাকায় বেশ নাম ডাকছিল। কলেজ লাইফের এমন একটা দিনও ছিল না যেদিন তার হাতে বানানো চা খায়নি। আজ এত বছর পর আবার সেই চায়ের দোকানে এসেছি। অবশ্য আগের সেই ঠুমকো দোকানটা আর আগের মতো নেই। এখন সেটা বেশ মজবুত ইট সিমেন্টের চার দেওয়ালে ঘেরা বেশ বেশ সুন্দর চায়ের দোকানে পরিবর্তিত হয়েছে। সেই সাথে পরিবর্তিত হয়েছে চাওয়ালাও। আগের সেই নামকরা হাড় ঝিরঝিরে বৃদ্ধটি আর নেই। সে নাকি বছর হয়েছে মারা গিয়েছে। এখন তার ছেলেই দোকানে বসে। এই দোকানে এখন শুধু চা নয়, ভাত, পরোটা, ডাল, সবজি, এমনকি বিরিয়ানিও পাওয়া যায়। আমি কেবল চা অর্ডার দিলাম। মৃত চাওয়ালার ছেলে ক্যাশে বসে থেকে জিজ্ঞেস করলো, ভাইজান রে তো আগে দেখি নাই, নতুন নাকি? আমি সবেগে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, নতুন এসেছি। এই পাশের গলিতে যে চারতলা বাড়িটা, সেখানেই উঠেছি। পাশের গড়িতে 4তলা বাড়ি? বলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আমি বললাম, হ্যাঁ, এই 3 নম্বর বাড়িটা। আমিষা ভিলা? বলে ভুরু কুঁচকালো লোকটি। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সঙ্গে সঙ্গে কেসে উঠল লোকটা। ঢুকঢুক করে জল খেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বাকি যতটা সময় তার দোকানে ছিলাম, লোকটা আর একটি বারের জন্য আমার দিকে ফিরে তাকায়নি, একটি কথাও বলেনি। তার এমন আচরণে বিষয়টা আরও ঘোলাটে হয়ে গেল। কিছু তো আছেই ওই বাড়িতে, যার কথা সবাই জানে, অথচ কেউ মুখ ফুটে কিছু বলতেই চাইছে না। কিন্তু কি সেটা? চায়ের দাম মিটিয়ে তখনকার মতন বেরিয়ে এলাম। বাসার গেটে এসে দেখলাম দারোয়ান পোটলা কাঁধে নিয়ে রওনা দিচ্ছে। তাকে বললাম, ভাই, কোথায় যাচ্ছ? বৃদ্ধ দারোয়ান মুখ বেজার করে জবাব দিলেন, যেইখানে যাওনের কথা, আমার ঘরে। চাকরিটা তো খাইলেন, দেখেন শেষে কেউ না আপনারে খেয়ে ফেলে। আমি আতঙ্কিত হয়ে বললাম, আমাকে খাবে মানে? কে খাবে? তাছাড়া আপনার চাকরি আমি খেতে যাব কেন? আপনি খান নাই, খাইছে আমার কপাল। এতদিন ভাড়াটিয়া ছিল না, তাই পাহারাদার হিসাবে আমারে রাখছিল, যেন বাড়ির জিনিসপত্র চুরি টুরি না হয়। এখন তো বিশ্বস্ত ভাড়াটিয়া পাইছে, এখন কি আর আমারে লাগবো? খানিক থেমে বিড়বিড় করে বললেন, তবে তবে বলে আবার থামলে কেন? আমি জিজ্ঞাসু ভঙ্গিতে বললাম, তবে? তবে আপনি এইখানে টিকতে পারবেন না, বলে বাঁকা হাসলেন তিনি। ফের প্রশ্ন করলাম, টিকতে পারবো না মানে? কি হবে আমার? এই প্রশ্নের জবাব তিনি দিলেন না। চিবুকে ঝুলে থাকা পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে অভিজ্ঞ ভঙ্গিতে বললেন, রাইতে সাবধানে থাইকেন। রাইতে সাবধানে থাইকেন কথাটা বারবার কানে বাজতে লাগলো আমার। রাতের খাবার খেয়ে যখন নিশ্চিন্ত মনে বিছানায় গা এলিয়ে দিলাম, তার খানিক পরে আবারও সেই রহস্যময় কণ্ঠটা ভেসে এলো। মনে হলো এক পশলা শীতল হাওয়া জানালা ভেদ করে এসে কানে কানে বলছে, রাইতে সাবধানে থাইকেন। দ্রুত উঠে গিয়ে জানালার পর্দা টেনে দিচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল কাচের জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, তবে মানুষটা খুঁড়িয়ে চলছে, এগিয়ে আসছে ধীরে ধীরে। আমি দ্রুত পর্দা টেনে দিয়ে বিছানায় গিয়ে বসলাম। তখন আরও একবার স্পষ্ট শুনতে পেলাম, রাইতে সাবধানে থাইকেন। দ্রুত বাতি নিভিয়ে দিয়ে বিছানার চাদরের নিচে নিজেকে গুটিয়ে নিলাম। ভেবেছিলাম বাতি নিভে যাওয়ার সাথে সাথে আমিষা ভিলার সব রহস্য নিভে যাবে, কিন্তু না। একটা আওয়াজ, একটা বিক্ষিপ্ত বিকট আওয়াজ রহস্যটা আরো গাঢ় করে তুলল। দ্রুত ছুটে গিয়ে জানালার পর্দা ফাঁক করে বাইরের দৃষ্টি রাখলাম। অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটা আর দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পেছন ফিরে তাকিয়ে আটকে উঠলাম। অন্ধকার ঘরে বিছানার উপর যেন যেন কি বসে আছে। আমি আমি কাঁপা কাঁপা গলায় তাকে বললাম, কে কে কে
কে আপনি? আশ্চর্যজনক বিষয় হলো অন্ধকারে বসে থাকা মানুষটা অর্থাৎ মেয়েটা কোমল গলায় জবাব দিল। আমি অমিশা। অন্ধকারে বসে থাকা মেয়েটাকে দেখে আমার আমার সারা শরীরের লোম কাটার মতন দাঁড়িয়ে গেল। ভেতরে শুকিয়ে কাঠ, হাত পা থরথর করে কাঁপছিল। চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে ভাবছিলাম, এই এই বুঝি সেই আতঙ্ক যার কথা লোকে মুখে বলতেও ভয় পায়। এই এই বুঝি সেই আতঙ্ক যার নাম শুনলেই লোকে ভয়ে আঁতকে ওঠে। হাতের কাছে সুইচ বোর্ড ছিল, সুইচ টিপতে যাব ঠিক তখনই মেয়েটা চেঁচিয়ে উঠল। খবরদার, আলো জ্বালাবেন না। আলো আমার সহ্য হয় না। আমি অন্ধকার ভালোবাসি, ঘন অন্ধকার। বলে নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিল মেয়েটা। নিচু আওয়াজে বলল, আমাকে অন্ধকারেই থাকতে দিন। আর সুইচে হাত দেওয়ার সাহস পেলাম না। তখন কোথা থেকে যেন ধুধু বাতাস জানালা ভেদ করে ঘরের ভেতর প্রবেশ করতে শুরু করলো। আমি অন্ধকারে স্পষ্ট দেখেছি টেবিলের উপরে থাকা পানির গ্লাস, জগ, ওয়ার্ড্রবের উপরে থাকা ফুলদানি সবকিছু থরথর করে কাঁপছে। বাইরে থেকে আসা তীব্র হাওয়ায় জানালার পর্দা উড়ে উড়ে দূরে যাচ্ছে, আবার জানালার বাড়ি খাচ্ছে। আমি ঢোক গিলে আমতা আমতা করে বললাম, আপনি আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? মেয়েটা আমার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। পুরো ঘর অন্ধকার হলেও মেয়েটার ঠোঁট ফাঁক করে বেরিয়ে আসা পরিষ্কার ঝকঝকে দাঁত আমি স্পষ্ট দেখতে পেলাম। অন্ধকারে জলজল করে জ্বলতে থাকা আর টলটলে চোখ জোড়া আমার দৃষ্টি কেড়ে নিল। এক মুহূর্তের জন্য আমি বিভোর হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। পরে মনে হলো ঠিক এভাবেই বুঝি মেয়েটা মানুষকে নিজের বশে আনে, তারপর মনের আনন্দে বশ করা সেই মানুষটার সর্বনাশ করে। এর আগে কজনকে খুন করেছে সে? আমার সাথেই বা কি হতে চলেছে? মেয়েটা কি ধীরে ধীরে আমাকেও বশ করে ফেলবে? কিন্তু তারপর